আমার এই রূপটা তোর সামনে আসুক কোনোদিন চাইনি। সেই জন্য ওই পথ থেকে একটু একটু করে নিজেকে গুটিয়েও নিচ্ছিলাম। আমি অন্যায়ের সামিল হয়েছি, কিন্তু যতক্ষণে বুঝতে পারলাম এটা ঠিক না, তখন আতিক চৌধুরী নিজের আসল রূপ দেখিয়ে দিল, আমাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিল। রিহান গম্ভীর নিঃশ্বাস ছাড়ে মেয়েটার ঘাড়ে। মীরা খামচে ধরে রিহানের শার্ট। টুপটাপ বৃষ্টির ন্যায় অধর স্পর্শ করে যাচ্ছে রিহান। অনেক সময় পর মীরা রিহানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, আপনি অসুস্থ রিহান। আচমকে রিহান থেমে গেল, ধাক্কা দিয়ে ফেলে দিল মীরাকে। নিচে পড়ে ভালোই চোট পেল বেচারি। এর মধ্যে রিহান হঠাৎ আক্রমণ করে বসলো ওকে। ঝুঁকে এসে এক হাঁটু ফুলরে ভর্তি বসে মীরার টুটি চেপে ধরল। রাগে মুহূর্তের মধ্যেই পুরুষটার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে গেল। মীরা ব্যথা পাচ্ছে, তবে এটার থেকেও ও বেশি ব্যথা পাচ্ছে মনে। বুকের ভেতর যেন কেউ সুই ফোটাচ্ছে। রিহানের জন্য মায়া হচ্ছে, কষ্ট বুক চৌচির মেয়েটার। আতিক চৌধুরী সত্যি বলেছিল রিহান অসুস্থ, বানিয়েছে তাকে অসুস্থ আতিক চৌধুরী। মীরার হাওমা করে কাঁদতে মন চাচ্ছে। কেন রিহান আগে সব জানতে পারল না? এখন যে বড্ড দেরি হয়ে গেল মনে হচ্ছে। মীরা নিজেকে ভেতর থেকে শান্ত করে। কিচ্ছু হতে দিবে না এই পুরুষটার। যা প্রয়োজন এর জন্য সে তাই করবে। তবু এই মানুষটাকে তার চাই। মীরা যখন ভাবনায় মত্ত, রিহান তখন ধমকে উঠল, এই চুপ, একদম চুপ। আমি অসুস্থ না, আমি সম্পূর্ণ সুস্থ। কতবার বলবো আমি অসুস্থ না? তোর থেকে দূরে যাব না আমি। অনেক সময় পানির নিচে, তার উপর এত ঠান্ডার মধ্যে মীরা যেন দাঁত খিচে এলো। চল কাঁপতে লাগলো। অনেকক্ষণ বইয়ের দিকে রাগি চোখে তাকিয়ে থাকলেও হঠাৎ যেন বইয়ের ফ্যাকাশে ওষ্ঠপৃষ্ঠে ওর দিকে তাকিয়ে হুঁশ এলো রিহানের। পরপরই অনুভব করলো শরীরটাও মেয়েটার ঠান্ডা হয়ে গিয়েছে। রিহান টুটি ছেড়ে নিজের গায়ের রক্ত ভেজা শার্ট খুলে নিল এক টানে। দরজার সিটকিনি খুলে ঝটপট। এরপর বউকে ঝট করে কোলে তুলে দ্রুত কদম ফেলে রুমে চলে এলো। বিছানে শোয়ানো মাত্রই মীরা লাফিয়ে উঠল। ঠান্ডায় কাঁপতে থাকা ওষ্ঠ নেড়ে বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে উঠল, করছেন কি সব? বিছানা ভিজে যাবে তো। রিহান থতমত খেলো। এমন পরিস্থিতিতে বউ বিছানে নিয়ে ভাবছে, অদ্ভুত। তবে নিজেকে সামলে নিয়ে মীরাকে বিছানায় ফের ধাক্কা দিয়ে ফেলে দিল। মীরার ফ্যাকাশে অধৈর্যরা নিজের অধর দ্বারা আবদ্ধ করে নিল। কিছু সময় পর রিহান নিজেই বইয়ের অধর ছেড়ে লাইট অফ করলো। বইয়ের ভেজা শরীর আগলে নিয়ে গলায় ঘাড়ে নাক ঘষে ফিস ফিস করে বলে, নাও আই ওয়ান্ট ইউ, সো ডোন্ট ডিস্টার্ব। মীরা প্রথমে পুতুলের মতো পড়ে থাকলো। রিহানের উষ্ণ নিঃশ্বাস আর বেহা কাজকর্মে মেয়েটা শেষমেশ স্থির থাকতে পারল না। সারাদিন মীরা রিহানের আশেপাশে ঘুরঘুর করলো এবং আজ এত মাসের ভেতর রিহানকে আলমারির উপর থেকে একটা বক্স নামিয়ে সেখান থেকে এই প্রথমবারে নাই ওষুধ খেতে দেখলো। রিহান আজ আর কিচ্ছু আড়াল করলো না। সন্ধ্যায় আতিক চৌধুরীর সাথে যে মিটিং করবে সেটাও ইফাত কাজল আত্মার একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে মিটিং করেছে। মীরা বেলকনিতে এসে মায়ের সাথে কথা বলতে বলতে সবটাই অবলোকন করে। রোকেয়া বেগম সব শুনেছে মেয়ের কাছে। মীরা মায়ের প্রতি অঢেল বিশ্বাস রয়েছে। ভরসার একটা স্থান তার মা। মা তাকে বেশ বুঝিয়েছে, যা করার ভেবেচিন্তে করার জন্য বলেছে। মীরা রুমে গিয়ে দেখল রিহান রেডি হচ্ছে। মীরাও একটা কালো রঙের কুর্তি আর জিন্সের প্যান্ট পরে রেডি হয়ে নিল। রিহান কিছু বলল না, রিক্স হবে ওখানে বউ নিয়ে যাওয়া। তবে মীরাকে এখন বারণ করলে পুরো বাড়ি একটা নাড়া খাবে। তাই চুপচাপ রেডি হয়ে বেরিয়ে এলো। মীরা নিজেও গলায় একটা ওড়না পেঁচিয়ে তার উপরে একটা শাল জড়িয়ে রিহানকে অনুসরণ করে। আজ আর জিপ গাড়ি নেয়নি রিহান, নিজের বাবার গাড়ি নিয়েছে। কালো রঙের গাড়িটা একসময় সে বাবা মাকে তাদের অ্যানিভার্সারিতে গিফট করেছে। গাড়িটা হাইওয়েতে ধরার আগে রিহান গাড়িটা থামিয়ে নিল। হঠাৎ গাড়ি থামে মীরা হক চুকিয়ে গেল। সে গভীর ধ্যানে মগ্ন ছিল বিধায় একটু নড়চড়ে বসলো। তারপর রিহানের দিকে তাকাতেই আচমকা রিহান মীরাকে নিজের কাছে টেনে নিল। বইয়ের গালে নিজের দুহাত ঠেকিয়ে নিজের অধর বইয়ের অধর স্পর্শ করলো। প্রথমে তা হালকা হলে পরবর্তীতে গাঢ় হলো। মীরা একটু অপ্রস্তুত হলো ও সময়ের সাথে নিজেকে সামলে নিয়ে পুরো ধ্যান রিহানের স্পর্শে দিল। ঠিক তখনই গাড়ি সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করলো। তড়িতে নিজের হাত ছুঁয়ে সেখানে বুঝতে পারলো সেখানে সুই ফোটানো হয়েছে এবং তার মস্তিষ্কে অচল হচ্ছে।
সবকিছু ঝাপসা দেখছে, তবে রিহান অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখে মীরার মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। কোনো রকম অধর নেড়ে আওড়ালো। আপনি পাষাণ এবং নিষ্ঠুর একজন পুরুষ, যার ভালোবাসার মানুষটার জন্য একটু মায়া নেই মনে। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে মীরা চোখ বুজে নিল, কিন্তু তখন পুরোপুরি জ্ঞান হারায়নি মেয়েটা। শুধু চোখগুলো মেলে রাখতে কষ্ট হচ্ছে। পেছনের দিকে ঢলে পড়তে নিলে রিয়ান বউকে আগলে নিল, জড়িয়ে ধরে ললাটে অষ্টদয় ছুঁয়ে দিয়ে বলল, আমায় ক্ষমা করো। এটা ছাড়া তোমাকে আটকানোর কোনো রাস্তা আমার কাছে ছিল না। আতিক চৌধুরী জঘন্য একজন মানুষ। তুমি, আমি ওর নিজের সন্তানের ক্ষতি করতেও দুবার ভাববে না। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। এরপর মীরার গায়ে শালটা দিয়ে ভালো করে ঢেকে নিল দুজনকে। ফোন হাতে কল করলো কাউকে। রিসিভ হতেই রিহান বলে উঠল, আমাদের ফ্ল্যাটে মীরাকে রেখে যাচ্ছি, তুই ঘন্টাখানেক সময়ের মধ্যে ওখানে আয়। ওপাশের মানুষটা বোধহয় অবাক হয়েছে এরূপ কথায়, জিজ্ঞেস করলো, কেন ভাইয়া? তুমি মীরাকে আমাদের বাড়িতে নিয়ে এসো না। শিশির, ভালো লাগছে না আমার, প্লিজ কাম ফাস্ট। রিহান শিশিরের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল। শিশির বিষয়টা নিয়ে মনে খুঁতখুত করলো, বেশি বাড়াবাড়ি করলো না। আচ্ছা বলে কল রাখলো। রিহান তপ্ত শ্বাস ফেলে ফোন রেখে এক হাতে আস্তে ধীরে ড্রাইভ করতে লাগলো। পথটা বেশি নেই, তবে গাড়ি সাবধানে চালাতে হবে। একটা কক্ষ, অফিসে এই কক্ষটা খুব জরুরি মিটিং কিংবা গোপন মিটিংগুলো এখানে হয়। বিশাল বড় এই কক্ষটায় রয়েছে বেশ সুবিধা, বসার জন্য আরামদায়ক ব্যবস্থা থেকে শুরু করে হরেক রকমের বিদেশি নামি দামি ড্রিঙ্কস, গেম খেলার জন্য বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে কিছু মেয়ে যারা এখানে অনৈতিক কর্মকাণ্ডের বৈঠকের সময় বিদেশি কাস্টমারদের দেখভাল করে থাকে। রিয়ান এখানে বহুবার এসেছে, তবে কোনো মেয়ে তার কাছে আসার দুঃসাহস কখনো দেখায়নি। কাজল জানতো তার বাবার একটা বিশেষ বৈঠকখানা রয়েছে, তবে এর নমুনা এমন হতে পারে তার ধারণা ছিল না। আতিক চৌধুরী একটা সোফার কাছে বসা, তার কাছে আরেকটা সোফায় বসা ইরফানের বাবা। আরও অনেকেই রয়েছে। ইফাত, কাজল, রিহান গিয়ে তিনজনই একটা সোফায় বসলো। তাদের মধ্যে কথা হলো, কুশলাতে বিনিময়ের সময় গড়ল কিছুটা। রিহানকে ইঙ্গিতে অনেকে এ গ্রুপ না ছাড়ার জন্য বোঝাতে লাগলো। আতিক চৌধুরী শুধু চুপচাপ দেখে যাচ্ছে। রিহান কিছু বলছে না, কাজল রাগে ফোঁস করছে। ইফাত কাজলকে হাত ধরে শান্ত হতে ইশারা করে বসিয়ে রেখেছে। রিহান সবার কথা শুনে এরপর নিজের বৈধ বন্দুকটা রেখে অবৈধ কোমরটা থেকে বের করে সামনের সেন্টার টেবিলটা রাখলো। রিয়ানকে এমন নীরবে বন্দুক রাখতে দেখে সবাই বুঝে গেল রিয়ান আর গ্রুপে থাকবে না। রিহান খুব শান্ত আর গম্ভীর স্বরে বলল, আমি এই গ্রুপে স্বেচ্ছায় আসিনি। আমি অফিসে চেয়ারম্যান পদে ছিলাম এবং সেটাও আমি হতে চাইনি। মিস্টার চৌধুরীর আবদারে নিজের অফিসের পাশাপাশি এই কোম্পানিতেও সময় দিয়েছি। আমার কাজ শুধু অফিসে ছিল। আপনার অবৈধ কোনো এক বিজনেস করে জানতাম আমি, এতে আমার সমস্যা ছিল না। আপনারা কোম্পানিটাকে শুধু শো হিসেবে রেখেছেন এটা জেনেছি আমি অফিস জয়েন করার 2 বছর পর। আমি এটাও জানতাম না বন্দরে চোরাচালান ব্যতীত আপনারা সুপারি নিয়ে মার্ডারও করে থাকেন। আমি শুধু আপনার ওই দলের সঙ্গ দিয়েছি, অন্য কোনো খারাপ কাজের সঙ্গ আমি কোনো দিন দেইনি। হ্যাঁ, আমাকে এই গ্রুপের আরএস আপনারা বানিয়েছেন এবং এটা গ্যাংস্টার গ্রুপ, আর আমাকে সেখানকার লিডার হয়ে অনেক অনৈতিক কাজের সামিল হতে হয়েছে। হয়তো খুন খারাপিও করেছি বহুত, তবেই না গ্যাংস্টার উপাধি পেয়েছি। কিন্তু আমি আপনাদের সাথে চুক্তিবদ্ধ নই। আমি এই পথে আর হাঁটতে চাই না। লাউড অ্যান্ড ক্লিয়ার। গম্ভীর স্বর পুরস্কার। সবাই নড়চড়ে বসে একে অপরের দিকে তাকায়। কিচ্ছু করেনি কারোর এতে। এখন রিহানের কিছু করতে গেলে বিজনেস গ্রুপ সব হারাতে হবে। আইনিভাবেও যদি কিছু করতে যায় তাহলে সবার আগে তারাই ফাঁসবে। সবাই যখন নিজেদের মধ্যে পরামর্শ করতে ব্যস্ত, আতিক চৌধুরী তখন বুকে হাত চেপে চোখ বন্ধ করে বসে আছে। সবার আগে রিহানের নজর পড়ল কাজলকে ধাক্কা দিয়ে ইশারা করে দেখাতেই কাজল চমকে উঠল। এই ঠান্ডার মধ্যে আতিক চৌধুরী ঘেমে নেই, একাকার অবস্থা। কাজল দ্রুত উঠে গিয়ে
কাজল দ্রুত উঠে এগিয়ে যাওয়ার আগে দুজন গার্ড আতিক চৌধুরীকে ধরে নিল। বুকে হাত দিয়ে ছটফট করতে করতে তিনি জ্ঞান হারিয়ে ফেলল। কাজল বাবার অবস্থা দেখে গার্ডদের আদেশ করলো ডক্টরের কাছে নেওয়ার ব্যবস্থা করতে। গার্ডরা তাই করলো। মীরা যখন হুঁশ এলো তখন সকাল। মীরা বিছানায় উঠে বসে, মাথায় পেন হচ্ছে প্রচুর। দুহাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করতেই গত রাতের কথা স্মরণ হলো। তৎক্ষণাৎ চোখ ফেটে কান্না আসতে চাইল। রিহান তাকে ধোঁকা দিয়েছে এই কথাটা ভেবে মীরা অস্থির হলো। কোনো দিকে না তাকিয়ে হাতের কাছে একটা ফোন পেয়ে সেটা ছুঁড়ে ফেলতে নিলে কেউ বাধা দিল। মীরা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে নজর পড়ল উদম গায়ে বসা রিহানকে। মীরার রাগটা তরতর করে বেড়ে গেল। রিহানের হাত ঝটকা মেরে ফেলে দিয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেঁচিয়ে বলে উঠল, নিষ্ঠুর পাষাণ! আমি এমন নিষ্ঠুর একজনকে ভালোবেসেছি ভেবে আমার নিজের জন্য মায়া হচ্ছে। কি করে পারলেন আমার সাথে এমনটা করতে? সেদিন রাতেও জোর করে বেঁধে রেখেছিলেন, আর গতকাল রাতেও আমাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তারপর মিটিং। কথার মাঝপথে থেমে গেল মীরা। আচমকে যেন কিছু মনে পড়ছে। হঠাৎ আবার বলে উঠল, হ্যাঁ মিটিং। কি হয়েছে? আতিক চৌধুরী কি বলেছে? আপনার কোনো ক্ষতি করবে না তো আবার? রিহান বইয়ের এমন পাগলামি দেখে ভ্যাবাচাকা খেয়েছে বেচারা। শুধু ফ্যাল করে বইয়ের অনবরত নড়তে থাকা অষ্টপুটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা জবাবের আশায় তাকিয়ে রিহানের মুখ পানে। রিহান মীরার প্রশ্নবোধক চাহনি উপেক্ষা করে মেয়েটাকে ধাক্কা মেরে বালিশের ওপর ফেলে দুহাত নিজের হাতের ভাঁজে নিয়ে মীরার উপর ঝুঁকে গেল। আশঙ্কিক আক্রমণে মীরা অপ্রস্তুত হলো। কিছু বুঝে ওঠার আগে রিয়ানের মুখ বন্ধ করে দিল। সময় নিয়ে গাঢ় হতে প্রগাঢ় এক চুম্বন করে বউকে শান্ত করলো। এরপর ছেড়ে দিয়ে মীরার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কিছু পেতে হলে কিছু দিতে হয় জানেমান। এখন আমার মুড খারাপ করো না। মীরা বহুবার চেষ্টা করেও রিহানের বাঁধন থেকে মুক্ত করতে পারল না নিজেকে। রিহান অন্যদিনের তুলনায় আজকে এই সময়টাই একটু বেশি ডেসপারেট। নিজের সর্বোচ্চটা দিয়ে মীরার সাথে জোর জবরদস্তি করে চলেছে। মীরা প্রথমে এটা নিয়ে রিহানের ওপর রাগ লাগলো, কিন্তু পরক্ষণে সেটা ফিকে হলো। শান্ত হয়ে রিয়ানের সঙ্গ দিল। রিয়ানের হয়তো এখন হুঁশ নেই, কিন্তু পরে ঠিকই এটা নিয়ে অনুতপ্ত হবে। প্রায় সকাল 9টার দিকে রিহান শান্ত হলো। পুরো 1.5 ঘন্টা মেয়েটার সাথে পুষ্টার জোর জবরদস্তি চলেছে। নিজের বিছানায় বালিশে শুয়ে মীরাকে বুকের উপর টেনে নিল। কমফোর্টার দিয়ে দুজনকে সুন্দর করে ঢেকে নিল। মীরার শরীর একদম চলছে না, নিঃশ্বাসটা কোনো রকম যেন চলছে। রিয়ান বইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবারও চুমু খাচ্ছে। একটু পরপর মাথার তালুতে মীরা মৃদু হাসলো আড়ালে। বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পর রিহান বলল, শাওয়ার নিতে হবে। আপনি আগে যান। মেয়েটা কোনো রকম বলে। রিহান মীরার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের মর্জি অনুযায়ী বলে উঠল, একসাথে চলো। মীরা চেয়েও বাধা দিতে পারল না। রিয়ান বউকে কোলে তুলে ওয়াশরুমে গেল। পুরো সময় নীরব থেকে গোসল দিতে বউকে সাহায্য করলো। আতিক চৌধুরী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খুব খারাপ অবস্থা ওনার। শেখ পরিবারের অলরেডি খবর পেয়ে গিয়েছে রিয়ানের সাথে আতিক চৌধুরী করা অন্যায়ের কথা। তারপরও সবাই ঢাকায় এসেছেন, রিয়ানের খোঁজ নেই। রিয়াদ শেখের ছেলেকে লাগাতার কল করে যাচ্ছে। রিহানের অ্যাসিস্ট্যান্ট সিয়ামের কোনো খোঁজ নেই। ছেলেটা সবাইকে খবরগুলো দিয়ে গেল কোথায় বুঝে উঠতে পারে না রিয়াদ শেখ। মীরাকে খাবার দিয়ে ব্যথার ওষুধের সাথে ঘুমের ওষুধ দিয়েছে রিহান। মীরা ঘুমানোর কিছুক্ষণ পর রিহান বেরিয়ে এলো রুম থেকে। বাইরে ছোট্ট লিভিং রুমটায় এলো। সিয়াম বসা সেখানে। রিহান যেতেই সিয়াম বলে উঠল, স্যার, ম্যাডামের অনার্স ফার্স্ট ইয়ারের এক্সামের 2 সপ্তাহ পর রুটিন দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড নিয়ে নিও আর আমাদের সিঙ্গাপুর যাওয়ার বন্দোবস্ত করো। রিহানের কথা শুনে যেন আসমান থেকে টপকালো সিয়াম। কি বলে তার স্যার? এ যেন ভূতের মুখে রাম নাম। সে পাগল নিজেই। এই সত্যিটা মানতে নারাজ সেই পাগল নিজেই নাকি ডাক্তার দেখাবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সিয়ামের। এটা কোনোভাবে তার স্বপ্ন নয় তো? অবাক হয়ে শুধালো, আপনি যাবেন স্যার ট্রিটমেন্টের জন্য? সিয়ামের এমন লুক দেখে রিয়ান থতমত খেলো। গম্ভীর মুখটা আরো গম্ভীর করে নিল। অন্যমনস্ক হয়ে সকালে হওয়া মীরার সাথে চুক্তিবদ্ধর কথা মনে পড়ল। মীরাই তাকে রাজি করিয়েছে এ ব্যাপারে।
অবশ্য এত দ্রুত মীরা এসব জানার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রিহান যে সিঙ্গাপুরের এক ডক্টরের সাথে এ নিয়ে অনেক আগে থেকে চিকিৎসা নিয়ে পরামর্শ করে আসছে। তাই খুব বেশি সমস্যায় পড়তে হয়নি মীরার এই ব্যাপারে জানার জন্য। খুব জলদি হবে রিহানের চিকিৎসা। মীরা বহু কষ্টে তবে রাজি করিয়েছে রিহানকে। রাজি করানোর টেকনিকটা রিহান আপাতত মনে করতে চাইছে না। সিয়ামের সাথে শর্টকাট আলাপ শেষ করলো। এরপর রেডি হয়ে মীরাকে রুমে তালাবদ্ধ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। সময় খুব দ্রুতই চলে। এটা কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না, সর্বদা নিজের গতিপথ অনুসরণ করতে থাকে। দেখতে দেখতে আজ 1 সপ্তাহ হলো আতিক চৌধুরী হসপিটাল। এখন কিছুটা সুস্থ, তবে তিনি কাউকে তেমন একটা চিনতে পারছেন না। ব্রেন টিউমার হয়েছে। একদম যে ঘোরতর অবস্থা তেমন নয়, তবে থেরাপির জন্য বিভিন্ন প্রভাব পড়েছে ওনার ব্রেনে। তারপর হৃদরোগে আক্রান্ত তিনি। ব্যাস আর কি লাগে। আগে থেকেই হার্ট দুর্বল, তার উপর এখন মরণ ব্যাধি। মীরার ভীষণ কষ্ট হলো এসব শুনে। শিশির, কাজল, সাথে কারিরা বেগম সবাই যেন বাকরুদ্ধ। কথা ছিল মানুষটার সাথে আর তারা এক ছাদের তলে থাকবে না। কত জঘন্য জঘন্য কাজ করেছে, অথচ এখন এমন একটা মুহূর্তে পুরুষটার পাপকর্মের জন্য ঘৃণা চেয়ে মায়ে বেশি হচ্ছে। অদ্ভুত এই বিধান। কখনো পুরুষটার এমন একটা রূপ প্রকাশ্যে আসবে ভাবিনি কেউ। আর এসেও যেন এখন আবার লাভ হলো না। সবই দেখলো আতিক চৌধুরীকে। শরীর ভার হয়েছে, হাতে পায়ে শরীরে পানি টলটল করে পুরুষটার সর্বাঙ্গ। শেখ বাড়ির সবাই একটা ঘুরে রয়েছে। রেহনুমা বেগম নিজের ছেলের ক্ষতি করেছে ভাই, সেই শোকে ভাইকে ঘৃণা করবে, শাস্তি দেবেন, নাকি ভাইয়ের অবস্থার জন্য দুঃখ পাবেন, তার মস্তিষ্ক ইহা স্থির করিতে পারিল না। আতিক চৌধুরীকে বাড়ি দিয়ে শেখ বাড়ির সবাই গ্রামে ফিরে এলো। সপ্তাহ কেটে যায়, সব স্বাভাবিক হয়েও যেন অস্বাভাবিক। রিয়ান নিজের মতো বাবার সাথে চাচার সাথে নিজেদের ব্যবসায় মনোযোগী। মীরার পরীক্ষাও কাল থেকে শুরু, কিন্তু তার যেন এসবই মন নেই। তার মন মস্তিষ্ক জুড়ে অন্য ভাবনাই বিচরণ ঘটাতে থাকে সারাক্ষণ। রিয়ান সেসব লক্ষ্য করেও যেন করছে না। সে জানে মেয়েটার যত দুনিয়া চিন্তা তাকে ঘিরে। রিহান সোফায় বসা, কোলে তার ল্যাপটপ। মীরা পরের টেবিলে বসা, অথচ দৃষ্টি তার সামনের দেওয়ালে স্থির। রিহান বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করছে। কিছুক্ষণ সময় হলো, কিন্তু মীরার কোনো ভাবান্তর ঘটে না। রেহান ভুরু কুচকে আছে। ইদানিং এতটা ইগনোর সে বউকে করছে, যেটা শুধু সে নিজেই জানে। অবশ্য ইগনোর করবারও তো পাকাপোক্ত কারণ রয়েছে। সে কেন সেদিন সকালে এমন করলো, এত বেশি হাইপার কেন হলো, রিয়ানকে ফাঁসিয়ে নিল। এতে রিহান কিছুটা মন ভার করে আছে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না গম্ভীর থাকা। আর তো কিছুদিন এরপরই তো চলে যাবে, তাই শুধু শুধু অভিমান করে সময়গুলো নষ্ট করা ঠিক হচ্ছে না। রিহান ল্যাপটপ রেখে ঝটপট উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে মীরার পেছনে দাঁড়িয়ে চেয়ারের হাতলের উপর হাত রেখে ঝুঁকে গেল। মীরা চমকে উঠল। রিহান নিজের থুতনিটা মীরার মাথায় ঠেকে বলে উঠল, পড়ছো না তো তুমি? হ্যাঁ পড়ছি তো। আপনার ঘুম পেলে ঘুমিয়ে যান না। যেহেতু মীরা অন্যমনস্ক ছিল, সেহেতু একটু হকচকে জবাব দিল। রিহান নির্দ্বিধায় বলল, তুমিও এসো। আচ্ছা। ভনিতা ছাড়াই রাজি হয়ে গেল মীরা। এরপর ওয়াশরুমে গিয়ে রাতের পোশাক চেঞ্জ করে এসে দেখল রিহান বিছানায় অলরেডি শুয়ে আছে। মীরা লাইট অফ করে বিছানায় শোয়া মাত্রই রিহান বরাবরের মতো বউকে টেনে নিজের শক্তপোক্ত বুকের উপর টেনে নিল। দুজনকে কমফোর্টার দিয়ে ঢেকে শক্ত করে জড়িয়ে ধরল। মীরা চোখ বন্ধ করে রাখলো। শুধু শুধু কেন জানি মেয়েটার মনটা বড্ড খারাপ হচ্ছে। মোটো শুধু শুধু মন খারাপ হচ্ছে না, যথেষ্ট কারণ রয়েছে। এই স্থানটা সে কিছুদিন পর আর পাবে না। কবে পাবে সেটারও নির্দিষ্ট কোনো সময় সে জানে না। তবুও সেই থেকে যাবে একটু লোভ আশায়, অপেক্ষায়, পোস্টার সাথে সুন্দর একটা সুখের সংসারের আশায়। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের পর বছর অপেক্ষা করে থাকবে শুধু এই মানুষটা সুস্থ হয়ে তার কাছে ফিরে আসার অপেক্ষা। ইফাত খুব বেশি সাপোর্ট করছে শিশিরকে, কিন্তু শিশির বারবার অ্যাভয়েড করছে ইফাতকে। অবশ্য মাঝে কিছুটা ঠিক হয়েছিল শিশির, কিন্তু সেদিন সব জানার পর আবার কেমন হয়ে গেল। ঠিকঠাক কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর করে না, কেমন গুটিয়ে গেল মেয়েটা।
সবটাই কি নিজের বাবার কর্মকাণ্ডের জন্য, নাকি ইফাত বুঝতে পারছে না। এমনটা যদি হয় তাহলে খুব খারাপ হবে। ভুল পাপ যেটাই হোক, আতিক চৌধুরী করেছেন, তার শাস্তিও তিনি পাচ্ছেন। তাহলে আবার এসব নিয়ে শিশির কেন গুটিয়ে রাখছে নিজেকে? শেখ পরিবার থেকে ইফাত বুঝে পায় না। লাগাতার আজ 4 দিন মেয়েটার কথা বলছে না। ইফাত ঠিকই ওর সাথে যোগাযোগের চেষ্টা করছে। রাত বাজে 3টা। ইফাত তখনও কল মেসেজ করে যাচ্ছে শিশিরকে। বিরক্ত হচ্ছে না, কিন্তু রাগ হচ্ছে তার শিশিরের উপর। একটা সময় কল রিসিভ হলো। শিশির উদাস কণ্ঠে অপর প্রান্ত হতে বলে উঠল। হ্যালো। শিশির যতটা শান্তভাবে কথাটা বলল, ইফাত ঠিক তার 10 গুণ বেশি তেতে উঠল। ধমক দিয়ে দাঁত কিরমির করতে করতে বলে উঠল। তোর হ্যালোর আমি 100। কালকে আসছি আমি বিয়ে করতে। তোর এই নাটক কদিন পর পর আমার জীবন টানা টানা করে দিচ্ছে। বেয়াদব মেয়ে মানুষ কোথাকার। রিহান। মীরা রিহানের কাঁধে মাথা রেখে ডাকে। রিহান আর চোখে বইয়ের মুখের দিকেই তাকিয়ে আছে। বলো। মীরা ভাবে, দূরে অন্ধকারে তাকিয়ে ভাবে, এরপর রিহানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল। যাদের সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তাদের তো মন বলে কিছু থাকে না, অনুভূতি নেই। তাহলে আপনার মনে কি করে আমার জন্য ভালোবাসা হলো? কে বলেছে তোমার জন্য আমার মনে শুধু ভালোবাসা আছে? তুমি আমার জেদ। ভালোবাসার আগে তুমি আমার জেদ। ফুপিমণি বলেছিল আমাকে তার মেয়ের জামাই বানাবেন। ছোট ছিলাম, তবুও কোথাও মনে জেদ ছিল আমি ফুপির মেয়ের জামাই হবই হব। কিন্তু পরিস্থিতি বদলে গেল। ফুপিমণি পালিয়ে গেল, কিন্তু তবুও আমার মনোভাব পাল্টায়নি কখনো। পালিয়েছে তো কি হয়েছে? ফুপিমণির মেয়ে হলে তো বিয়ে আমি করব, এবং মেয়ে হলো, তবে অনেক লেট। আমার বয়সের গ্যাপটা অনেক হয়ে গেল। এতে আমার একটু খচখচানি ছিল। পরে তোমার কথা, তোমায় সব সময় চোখের সামনে ঘুরঘুর করতে থাকা তোমার আমার প্রতি ভালোবাসা আমাকেও বাধ্য করেছিল তোমাকে ভালোবাসতে। আর পরে সত্যি সত্যি ফুপিমণির শ্বশুরবাড়িকে আমার শ্বশুরবাড়ি বানিয়ে নিলাম। রিহান বেশ গম্ভীর স্বরে কথাগুলো বলে থামলো। মীরা চোখ পিট পিট করে তাকিয়ে থেকে আবছা অন্ধকারে রিহানের মুখপানে। কি অদ্ভুত লোক! তার জন্মের আগে তাকে এই বেটা বউ বানিয়ে ফেলেছিল। রিহানের শরীর থেকে পারফিউমের ভোটকা গন্ধ বাতাসের সাথে নাসার অন্তে পৌঁছাতেই মীরার শরীর গুলিয়ে উঠল। চোখ ঝাপসা লাগলো, মুখে লবণাক্ত পানির আভাস পেতে বসা ছেড়ে উঠে এক দৌড়ে রুমে চলে গেল। রিয়ান নিজেও হতভম্ব হয়ে পেছনে এলো। মীরা ওয়াশরুমে গিয়ে গড়গড় করে বমি করতে রিহান চমকালো। একটুর জন্য ভুলে গেল এই মুহূর্তে বউকে সাহায্য করা প্রয়োজন। মীরা নিজেই ফ্রেশ হয়ে এলো। মীরা বেশ ক্লান্ত হয়েছে। গায়ের চাদরটা বিছানার একপাশে ফেলে বিছানায় ধপাস করে বসে গেল। কেমন ভ্যাবসা গরমে মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো। রিয়ান বইয়ের এমন কাণ্ডে অবাক হলো। থতমত খেয়ে দ্রুত এগিয়ে গিয়ে নিজের গায়ে জ্যাকেটের জিপ খুলে বউকে নিজের বুকের মধ্যে চেপে ধরল। এত ঠান্ডায় মেয়েটা ভারী কাপড় কেন ফেলে দিল বুঝতে অসুবিধা হচ্ছে। মীরার একটুর জন্য কান্না পেল। সে এতটা ক্লান্ত হলো বমি করে, অথচ রিহান একবারও তাকে ধরতে পর্যন্ত গেল না। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলেও দিল না। তার এমন অনুভূতিহীন মানুষটাকে বড্ড অচেনা লাগছে। ইদানিং বেশি ছনছাড়া হয়ে থাকে পুরুষটা। মীরা একই ভঙ্গিতে বসে আছে। রিয়ান কিছু সময় পর বউকে ছেড়ে দিয়ে শুয়ে দিল। এরপর কম্ফর্টার দিয়ে ঢেকে লাইট অফ করে দিল। নিজেও পাশে শুয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ বমি কেন হলো? রাতে না ডিম খেয়েছিলাম, হয়তো সেই জন্য। রিয়ান আর কিছু বলল না। মীরাও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর চোখ বন্ধ করে ভাবল আরও সাবধান হতে হবে। অন্তত রিহান যতদিন না চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছে। একটি সাইকোঅ্যাক্টিভ ড্রাগ, মন পরিবর্তনকারী ড্রাগ বা চেতনা পরিবর্তনকারী ড্রাগ হলো একটি রাসায়নিক পদার্থ যা মস্তিষ্কের কার্যকারিতা পরিবর্তন করে এবং এর ফলে উপলব্ধি, মেজাজ, চেতনা, জ্ঞান বা আচরণে পরিবর্তন হয়। মানসিক রোগ সাধারণত একজন ব্যক্তির আচরণ মতানৈক্য, অনুভূতি বা মতানৈক্যের সমন্বয় দ্বারা সংজ্ঞায়িত হয়। এটা মস্তিষ্কের বিশেষ অঞ্চল বা ফাংশনগুলির সাথে যুক্ত হতে পারে। প্রায় একটি সামাজিক প্রেক্ষাপটের সাথে তার সংযুক্তি থাকে।
মানসিক ব্যাধি মানসিক স্বাস্থ্যের একটি দিক। রিহানের যেহেতু বোঝাওয়ার পর থেকে মানসিক কিছু সমস্যা ছিল, একরোখা জেদ, কোনো কিছু নিয়ে তার অতিরিক্ত বাড়াবাড়ি, কারোর খারাপ ভালো এসব তার তোয়াক্কা ছিল না। তখন তাকে এক সাইকোলজিস্টের কাছে নেওয়া হয় এবং সেই সাইকোলজিস্টের পরামর্শ অনুযায়ী তাকে সাইকাট্রিস্ট দেখানো হয় এবং তিনি পুরো নিশ্চিত করেন রিহান সাইকো। তবে সেটা বর্তমানে তেমন গুরুতর না হলেও ভবিষ্যতে এর অবস্থা ভয়াবহ হবে। আর যদি হয় ড্রাগস নেওয়ার নেশা, তাহলে সে আরও বেশি অসুস্থ হবে এবং এটা তাকে আরও বেশি ভোগান্তিতে ফেলবে, কিংবা এটা তাকে মৃত্যুর যন্ত্রণাও দিতে সক্ষম হবে। আর আতিক চৌধুরী সেটার সুযোগ নিয়েছে, ড্রাগস দিয়েছে, যার ফলে রিহানের অবস্থা আগের চেয়েও শোচনীয়। আর রিহান সুস্থ হওয়া না হওয়া সুনিশ্চিত নয় এখন। দীর্ঘদিন যেমন তার মধ্যে এটা বসবাস করছে, তেমন তার বসবাস ছাড়াতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। মীরা সব কিছু জেনেছে রিহানের সেই ডক্টরের থেকে। দীর্ঘ সময় হতে পারে, 3 বছর, 5 বছর কিংবা যুগ লাগতে পারে। মীরা এতেও রাজি। যদি একেবারে সুস্থ হয়ে ফিরে আসবে তার ভালোবাসা, তাহলে সে এতেই রাজি। তার জন্য মানুষটার মনে অনুভূতি হতে হবে, ভালোবাসা হতে হবে, মায়া দয়া থাকতে হবে মনে। নয়তো এই নরকের পথে আবার হাঁটতে রিহান দ্বিতীয়বার ভাববে না। সকালে রিহান ঘুম ভেঙে বউকে পাশে পেল না, বরং সকাল সকাল ইফাতকে নিজের রুমে বসে থাকতে দেখে থতমত খেল। সোজা হয়ে উঠে বসলো, এরপর ঘড়ি দেখল। সকাল 8টা বাজে, অফিস আছে 10টা থেকে, কিন্তু ইফাত এখনও কেন বসে আছে বুঝতে অক্ষম সে। বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, এত সকালে এখানে কি চাই? তোকে থক্কু বিয়ে করতে চাই। ইফাতের কথায় বুড়ো কুচকে আসে রিহানের। সকাল সকাল মশকরা হচ্ছে তার সাথে? কই, সকালে ঘুম থেকে উঠে বইয়ের আদুরে মুখখানা দেখবে, আর দেখতে হচ্ছে আরেক প্যাটার মুখ। মেজাজ না চাইতেও চটে গেল, দাঁত কিরমির করে বলে উঠল, বিয়ে করবি তো তোর বাপ চাচাকে বল। সকাল সকাল আমার দিন কেন খারাপ করতে এসেছিস? ইফাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রিহানের দিকে। রিহানের কোনো ভাবান্তর হলো না, মুখ ঘুরিয়ে নিল কথাগুলো বলে। ইফাত এক লাফে সোফা ছেড়ে রিহানের কাছে গিয়ে পা ধরে নিচে বসে পা টিপতে লাগলো। এরপর অসহায় কণ্ঠে বলে উঠল, সোনামনা ভাই, বন্ধুরা আমার প্লিজ এবার হেল্প করে দে, পাক্কা প্রমিস, এরপর তোকে বিরক্ত করবো না। রিহান বিছানা চালো ইফাতের থেকে নিজেকে ছাড়িয়ে, এরপর গায়ের ফুল হাতার সোয়েটারটা হাতা গোটাতে গোটাতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নিচে যা, রেডি হয়ে আসছি আমি। ইফাত খুশি হয়ে গেল। ধূপধাপ পা ফেলে বেরিয়ে যাওয়ার আগে রিহানের গালে চুমু খেলো, বলল, আমার প্রথম চুমু বউকে খাওয়ার আগে তোরে খেলাম, বুঝ কত ভালোবাসি আমি তোরে। ইফাত চলে গেল খুশি মনে। সে জানে রিহান যেভাবে হোক সবাইকে রাজি করাবে। এদিকে রিহান বিরক্তিকর চোখে তাকে নিজের গালে হাত দিয়ে অনেকবার মুছল, বিড়বিড় করে বলল, অসভ্য কোথাকার, ঘুম থেকে উঠে বউয়ের চুমু খাওয়ার বদলে কি হচ্ছে আমার সাথে? ছি। রিহান ওয়াশরুমে গিয়ে একেবারে অফিসের জন্য তৈরি হয়ে প্রায় আধা ঘন্টার মধ্যেই বেরিয়ে এলো। এসে আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শার্টটার উপর কালো কোট জ্বালল। তখন রুমে এলো মীরা। হন্তদন্ত হয়ে মীরা রিহানের জুতো জোড়া বের করলো, তাই হাতে নিয়ে রিহানের সামনে দাঁড়াতেই রিহান বাধা দিল। এক হাতে মীরার কোমর জড়িয়ে ধরে নিজের একদম নিকটে নিল, ঘনিষ্ঠ করলো মেয়েটাকে নিজের সঙ্গে। এরপর আরেক হাতে ঘাড়ের পেছনে রেখে মুখটা এগিয়ে আনলো, সামান্য ঝুঁকে বের ওষ্ঠধর আঁকড়ে ধরল। মীরা আবেশে চোখ বন্ধ করলো। দীর্ঘ সময় গভীর এক চুম্বনে আবদ্ধ রইল দুজন। অনেক সময় পর রিহান বউকে ছেড়ে দিয়ে বিছানা থেকে ব্লেজার হাতের ভাঁজে ঝুলিয়ে নিল। মীরা ততক্ষণে নিজেকে সামলে রিহানের জুতো পরিয়ে দিল। রিহান কোনোরূপ বাক্য ব্যয় না করে চলে যাচ্ছিল। মীরা অবাক হলো, রোজ তো এভাবে যায় না, আগে নাস্তা করে তারপর তৈরি হয়ে অফিসে যায়। মীরা সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন আপনি? মীরার প্রশ্নে রিহান দাঁড়িয়ে গেল, পেছন ফিরল না। মীরা অবাক হলো, সন্ধিয়ান চোখে তাকিয়ে আছে রিহানের সুঠাম দেহের দিকে। রিহান মীরাকে আরো কয়েকগুণ চমকে দিয়ে খুব শান্ত স্বরে বলে উঠল, বউ আনতে। রিহান কথাটা বলে চলে যাচ্ছিল,
কিন্তু মীরা জ্বরের বেগে গিয়ে রিহানের সামনে দাঁড়ালো। এরপর আচমকা রিহানের কলার ধরে নিল, রাগী স্বরে বলতে লাগলো, কি বললেন আপনি? আবার বলুন। বউ আনতে যাচ্ছেন? একজন দিয়ে যাচ্ছে, একজন দিয়ে হচ্ছে না। রিহান ভ্যাবাচাকে খেলো, ফেল ফেল করে শুধু বইয়ের রণচণ্ডী রূপ দেখে বেচা থতমত হয়ে আছে, দুহাত উপর তুলে দাঁড়িয়ে আছে। মীরার গাল দুটো অল্প লাল মীরার গাল দুটো অল্প লালাভা ফুটে উঠেছে, হয়তো ঠান্ডার জন্য, কিন্তু চোখগুলো লাল। বইয়ের ক্রোধিত মুখ দেখে মনে মনে নিজেকে সখানে গালি দিল। এত ভাবসাব নিয়ে ওটা বলার কি ছিল? এখন হলো তো বইয়ের রণচণ্ডী রূপ দেখা। রিয়ান গম্ভীর স্বরে বলল, তুমি ভুল ভাবছো জান, আমি তো বিয়ে চুপ! আর একবার বিয়ের নাম মুখে নিলে আপনার 14 গোষ্ঠীর নাম আমি আব্বাকে ভুলিয়ে দিব। রিহান। রিয়ানের পুরো কথা সম্পূর্ণ করার আগে মীরা তেতে উঠল, দাঁত খিঁচে দিল এক ধমক। রিয়ান ভয় পায়নি, চোখ পিট পিট করে পুষটা। মীরার এতে একটু মনে মনে ভয় পেল, কারণ রিহান তো কেমন এটা মীরা খুব ভালো করে জানে। এখন যদি ধমক টমক দেয় তাহলে নিশ্চিত মেয়েটা এই মুহূর্তে জ্ঞান হারাবে। রিয়ান ততক্ষণে নিজের মাথা দু হাতে চেপে ধরেছে, এরপর মাথার উপর নিজ দুবার ঝাঁকিয়ে বলে উঠল, আরে আমার বাপ আগে পুরো কথা তো শুনবে। মীরা দৃষ্টি স্থির রাখে রিহানের মুখের দিকে। রিহান মীরাকে একটানে নিজের বুকের সাথে উল্টো করে চেপে ধরল, মীরার পিঠ গিয়ে ঠেকলো। রিহানের শক্ত করে মেয়েটাকে নিজের সাথে চেপে ধরে রেখে বলল, বিয়ে আমি করব না, বিয়ে তো ইফাত করবে। মীরা হঠাৎ যেন আসমান থেকে টপ গেল, থতমত খেয়ে একদম চুপ হয়ে গেল। রিয়ান বইয়ের ঘাড়ে নাক ঘষে পরপর কয়েকবার সেখানে অধর ছুঁয়ে দিল, বলল, এক্সাম না একটা থেকে, তুমি চলে যেও, আমি সন্ধ্যায় নিয়ে আসবো গিয়ে। মীরা শুধু মাথা নাড়ে অল্প করে। রিয়ান মুচকি এসে বইয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। মীরা বুকে হাত দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, অল্পের জন্য বেঁচে গেল আজ, নয়তো রিহান রেগে গেলে ধমক দু চারটা ফ্রিতে খেতে হতো। অবশ্য ফ্রিতে না, এটার জন্য তো সে নিজেই দায়ী হতো। কি দরকার ছিল পুরো কথা না শুনে এমন রেগে রণচণ্ডী রূপ ধারণ করার? আতিক চৌধুরীর অবস্থা আগে চেয়ে কিছুটা ভালো, বাড়ি নিয়ে আসা হয়েছে ওনাকে, সাথে বাড়িতে সব ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে। এখন কথা বলতে জিহ্বাই বাজে, কিন্তু ডক্টর বলে দিয়েছে হয়তো ওনার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, সাথে কথা যাও একটু বলতে পারে, তাও হয়তো একসময় বন্ধ হয়ে যেতে পারে। এখন একমাত্র ওষুধ আর আল্লাহর উপর ভরসা। কাজল বলেছে বাইরে ভালো কোনো দেশে নেবে চিকিৎসা করাতে, কিন্তু এখন নয়, এটার জন্য সময়ের প্রয়োজন। আর এখন যেহেতু কিছুটা সুস্থ বা এর চেয়ে খারাপ কিছু হওয়ার আশঙ্কা নেই, বা পুরোপুরি সুস্থ কোনোদিন হবে না, তাই এসব করেও লাভ নেই। এদিকে কোনো কিছুর দায়িত্ব কাজলের উপর পড়েছে, অফিসের ব্যবসা, বাবার রাজনীতি। এতে অবশ্য শিশির অনেক বেশি হেল্প করে যাচ্ছে ভাইকে, যেহেতু সে নিজেও পড়াশোনা করেছে, তাই তেমন একটা সমস্যা হচ্ছে না শিশিরের সব কিছু বুঝতে। আর এত সব সামলানোর ভিড়ে আর নিজের বাবার করা অপরাধে শিশির অনেক বেশি ভেঙে পড়েছে, ভেতর থেকে দুর্বল হয়ে গিয়েছে। দুপুরে শিশির কাজল দুজনেই বাড়ি ফিরে শেখ বাড়ির সব পুরুষদের দেখে অনেক বেশি অবাক হয়েছে। আতিক চৌধুরী অসুস্থ হওয়ার পর সবাই কম বেশি তাদের খবরাখবর নিয়েছে, আবার দুদিন করে এসে দেখেও গিয়েছে। তবে সবার পোশাক আশাক আর ভাবসাব দেখে শিশির একটু নার্ভাস হয়ে গেল, কারণ সবাই ওকেই দেখছিল। কারিরা বেগম এসে মেয়েকে টেনে নিল, এরপর রুমের দিকে চলে গেল। কাজল গিয়ে সোফায় বসলো, নিজের ফুপা আর রিহানের সাথে কথা বলো। রেনুমা বেগম অসুস্থ একটু, সেজন্য আর আসেনি, কিন্তু ভাইয়ের খোঁজ খবর নাই ফোন করে। কাজল এতে নিশ্চিত হয় ফুপুমণি বাবার উপর রাগ নেই, হয়তো অভিমান আছে, সাথে অভিযোগও। কেন তার ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিল সেই অভিযোগ। কাজলের ভালো মন্দ কথা শেষ রমজান শেখ বেশ গম্ভীর স্বরে বলল, আমরা তোমার মায়ের সাথে কথা বলেছি শিশির আর ইফাদের ব্যাপারে, এখন তুমি মতামত দিলেই আমরা সামনে এগোতে চাই। মতামত না দিলেও আগাবো।
রমজান শেখের কথা শেষ হওয়ার সাথে সাথে রিহান বলে উঠল। কাজল মাথা নিচু করে বসে থাকে। ইফাত তার বোনকে ভালোবাসে সে জানে, কিন্তু শিশির এখন রাজি হলে হয় এই অবস্থায়। কিন্তু কাজল মনে প্রাণে চাইল শিশির রাজি হয় যেন। এমনিতে বাবার জন্য কষ্ট পাচ্ছি, আবার নিজের ভালোবাসার জন্য সে চায় তার বোন সুখে থাক, আর সেটা এখানে এভাবে থেকে কিছুতেই হবে না। এদিকে কারিরা বেগম মেয়েকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করে যাচ্ছে। শিশির যেন নিজের মাকে চিনতে কষ্ট হচ্ছে। দেখছো তো বাবা অসুস্থ হয়ে গিয়েছে, যে কোনো সময় যা কিছু হতে পারে। তার উপর তোমার নিজেরও তো বিয়ের বয়স হয়েছে। এইভাবে কারোর জীবন চলতে পারে না। কাজল সামলে নেবে সব। আশা করি তুমি তোমার এবং আমাদের সবার ভালোটা চিন্তা করবে। কারিরা বেগম কথা শেষে চলে যাচ্ছিল, কিন্তু শিশির মায়ের হাত ধরে আটকে নিল। এরপর মাথা নেড়ে সম্মতি দিল সে রাজি বিয়ে করবে। কারিরা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কাঁদল। প্রায় অনেক সময় পর মেয়েকে নিয়ে বেরিয়ে এলো। ততক্ষণে শাহনাজ এসে নিচে শিশিরের সম্মতির কথা জানিয়ে দিয়েছে। এরপর রিহানের অ্যাসিস্ট্যান্ট কাজীও নিয়ে চলে এসেছে। বিকেল 4টা বাজতে বাজতে সব কমপ্লিট হয়ে গেল। খাবারটা কেউ খেলো না। মূলত কারিরা বেগমের কথা ভেবে এসব ঝামেলা করতে না করলো সবাই। বাড়িতে একজন অসুস্থ মানুষ, তার মধ্যে হইহুল্লোড়টা ভালো দেখায় না। শুধু বিয়ের পর খেজুতে কাজ চালালো। এরপর সবাই বউ নিয়ে রওনা দিল। রিয়ান প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কাজলের কলেজের সামনে। মূলত পরীক্ষা শেষ হবে 5টা বাজে, আর 7-8 মিনিট বাকি। রিয়ান গাড়ি থেকে নেমে বইয়ের জন্য কিছু খাবার আর একটা ফুল কিনলো। এরপর সেগুলো গাড়িতে রেখে বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপতে লাগলো। সাদা শার্ট আর কালো স্যুট, হাতে সোনালি রঙের একখানা ব্যান্ডের ঘড়ি, চোখে এখন কালো সানগ্লাস। আশেপাশে তাকিয়ে দ্রুত রিহানের সামনে এসে দাঁড়ালো। রিয়ান মোবাইল থেকে চোখ তুলে সামনে দৃষ্টিপাত করল। মীরাকে দেখে প্রথমে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি ওর ড্রেস আপ দেখে পুরুষটার মেজাজ বিগড়ে গেল। কোনো দিকে না থেকে মীরার হাত শক্ত করে চেপে ধরল। প্রশ্ন করলো, বোরকা পরনি কেন? মেয়েটার উত্তরের অপেক্ষা করে না পুরুষটা। হাত টেনে ধরে গাড়ির দরজা খুলে ভেতরে কিছুটা ছুঁড়ে ফেল। অতঃপর গাড়িতে উঠে বসলো নিজেও। মীরার বোধগম্য হচ্ছে না রিহান কেন এমন করছে। বোরকা তো সে পরতে চেয়েছিল, ঈশিতা তো না করলো পরতে। কারণ পরনের ড্রেসটা রিহান কিনে দিয়েছে। এটা অনেক দামি একটা 3 পিস, দেখতেও সুন্দর, সেজন্যই তো এটা পরে চলে এসেছে। অবশ্য ওনা তো সুন্দর করে দেওয়া। হঠাৎ মীরার নজরে হাত দুটো রিহানের শক্ত হাতের বাঁধনে বুঝতে পারল। পরপরই গাড়ির দরজার সাথে সেটে গেল। রিহান অনেকটা বেশি পাগলামি করছে। মীরা নিজেকে কোনো রকমে ছাড়লো, বাহাতে নিজের ঠোঁট মুছে এরপর ওনাটা ঠিক করে বলে উঠল, পাগল হয়েছেন আপনি, বাড়ি চলুন। নো, ডোন্ট মেক মি অ্যাংরি, আই ওয়ান্ট ইউ রাইট নাও। বলতে বলতে রিহান মীরার দিকে আবারও এগুতে নিল। মীরা নিজের মুখটা ঘুরিয়ে নিল। রিহানের অদর গিয়ে ঠেকলো গাড়ির জানালার কাছে। রিহানের অবস্থা দেখে মীরার হাসি পেয়ে গেল, কিন্তু ঠোঁট চেপে ধরে রইল। রিহান চোখ পিটপিট করে তাকাতেই মীরা বলে উঠল, আমার মুড নেই। আপনি বাড়িতে না নিয়ে গেলে আমি অটো করে চলে যাব। রিহান আর কি রাগে ফোঁস করে নিজের সিটে বসলো। গাড়ি স্টার্ট করে বিড়বিড় করে বলল, একবার বাড়ি চলো, এরপর মোড় না এসে কিভাবে থাকে দেখে নেব আমি। রিহান, পাগল হয়েছেন আপনি, নিচে নামান। রিয়ান মীরার কথায় পাত্তা দিল না। গাড়ি থেকে কোলে তুলে নিয়েছে সে বউকে। সন্ধ্যায় নিশ্চয়ই এখন সবাই লিভিং রুমে। মীরার রাগে দুঃখে হাত পা ছড়িয়ে বসে কাঁদতে ইচ্ছে করছে। মীরার ভাবনা সত্যি হলো, সবাই লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। মীরা লজ্জায় রিহানের গলায় মুখ গুজে রইল। রিয়ান সোজা সবার সামনে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে এলো। পেছনে বিস্ময় কয়েক জোড়া চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে। সেদিকে পুরুষটার কোনো ভ্রুক্ষেপ নেই। রুমে এসে রিহান বউকে বিছানায় ফেলে নিজের গায়ে স্যুট কোট টাই সব এক এক করে খুলে নিতে লাগলো। শার্ট অর্ধেক খুলেই বিরক্ত হলো পুরুষটা। পুরোটা না খুলে বউয়ের পা টেনে ধরে এক টানে নিজের নিকটে নিয়ে এলো। মীরা চমকালো, শরীর শিরশির অনুভূতি হচ্ছে। এই ভর সন্ধ্যায় রুমের দরজা বন্ধ করে রাখলে সবাই কি ভাববে। মীরা এসব ভেবে হয়রান হলো। রিহানের মাদক আসক্ত চাউনি আর মাতাল করার স্পর্শে মীরার প্রাণ যেন দেহ ছেড়ে বেরিয়ে আসার জন্য ছটফট করছে।
সেদিকে কিন্তু রিহানকে সেটা হতে দিবে? একমাত্র বউ বলে কথা। রিহান বইয়ের মুখ বন্ধ করে দিল। মীরা ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে গেল। শিশির শেখ বাড়িতে আসার পর একবারও ইফাদের রুমে আসেনি। তবে সবার সাথে বিহেভিয়ার নর্মাল। রাতে খাবার খেতে বসে ইফাতকে খাবার সার্ভ করে দিয়েছে। ইফাত এতে মনে মনে একটু অবাক হলো। উপরে ভাব এমন যেন সেও এসব নিয়ে ভাবছে না, কিন্তু মনে মনে সে ঠিকই ভয়ে আছে। এভাবে হুট করে বিয়ে করে নিয়ে এলো, জোর করে। মেয়েটা নিশ্চয়ই রেগে আছে তার উপর। ইফাত খাবার খেয়ে রুমে এসে চিন্তিত মুখে বসে রইল বিছানায়। আজ তাদের বাসর রাত। এখানে অপেক্ষা করার কথা ছিল বইয়ের, উল্টো সে নিজেই অপেক্ষা করছে বইয়ের জন্য। অদ্ভুত ব্যাপার। ইফাত জোরে শ্বাস ফেলে বিছানা ছাড়ল। নিজের বেলকনিতে গিয়ে কিছুক্ষণ সময় কাটালো, কিন্তু শিশির এলো না। ইফাত চিন্তিত মুখে কক্ষ জুড়ে পায়চারি করতে লাগলো। ঘড়ির কাঁটায় 12টা বাজতে শিশির কক্ষে প্রবেশ করলো। এসে মুচকি হাসলো। ইফাত অপ্রস্তুত হলো। কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিত। এক মুহূর্তের জন্য শিশিরের হাসি মুখের দিকে তাকিয়ে ভুলে গেল। শিশির আসার সময় নিজের লাগেজ নিয়ে এসেছিল। সেখান থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। গায়ে তার সেই নর্মাল বিয়ের শাড়িটা ইফাতের মায়ের শাড়ি। নর্মাল খয়েরি রঙের একটা জামদানি শাড়ি, বেশ পুরনো, তবে বেশ নজর কাড়া শাড়ির সৌন্দর্য। ইফাত বুঝতে পারছে না আসলে শাড়িটার সৌন্দর্য নাকি সুন্দরী রমণী শিশিরের গায়ে জড়িয়ে শাড়িটা সুন্দর দেখাচ্ছে। হয়তো দুইটাই। ইফাত গিয়ে বিছানায় বসে। এখন তার কি করা উচিত? ঘুমিয়ে পড়বে নাকি সে বসে থাকবে? শিশির কি তাকে কিছু বলবে? সে যে জোর করে বিয়ে করিয়ে নিল। তবে ইফাতের হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ল। ঠিক এই সময়টাই সে তো ছটফট করছিল মেয়েটার সাথে একটু কথা বলার জন্য, কণ্ঠস্বরটা একটু শোনার জন্য। অন্তর পড়ছিল। আর এটা ভেবে মন পুলকিত হতে লাগলো যে কাল যার জন্য সে ছটফট করছিল আজ সে তার বউ, এবং সে তার কথা রাখতে পেরেছে। ইফাতের ভাবনার মাঝে শিশির বেরিয়ে এলো। পরনে একটা হাঁটু সমান লম্বা গেঞ্জি আর প্লাজো। শিশির এসে শাড়িটা ওয়াশরুমের সামনে রাখা বিনে রাখলো। গায়ে তার একটা ওনা, যেটা বিছানার এক কোণে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। ইফাত আস্তে করে ঢোক গিলে যা দেখে, বিছানায় একটা সময় প্লে বয় ছিল। অনেক মেয়ের সাথে হয়তো টুকটাক ফ্লার্ট করা, ডেটে যাওয়া, কিন্তু কখনো এরকম অনুভূতি হয়নি। শিশির নিজের কাজটা শেষ করে এসে একদম ইফাতের গা ঘেঁষে বসলো। এই পুরুষটাকে সে ভালোবাসে, অসম্ভব রকমের ভালোবাসে, কিন্তু মুখ ফুটে সে কখনো বলেনি। শিশিরের মনে সবসময় এটা ছিল যে ভালোবাসলেই পেতে হবে এমন তো কোনো কথা নেই। ইফাতের ব্যবহারে শিশির কষ্ট পেত। তার চলাফেরা শিশিরের হৃদয় রক্তক্ষরণ হতো। শখানেক মেয়ের সাথে তার সম্পর্ক, এসব শিশিরের দম বন্ধকর অনুভূতিতে নিজের মানসিক অশান্তিতে ভুগত। কৈশোরকালের ভালো লাগা, এরপর ভালোবাসা হলো, মাঝে কত কাহিনী। আর ইফাতের করা কাজে সে নিজে লজ্জিত, অনুতপ্ত। কত রকম করে শিশিরকে মানাবার চেষ্টা আজ 1 বছর ধরে চলছে। শিশির তো ভেবে নিয়েছিল সে আর এসবে নিজেকে জড়াবে না, কিন্তু সেটা তো আর হলো না। শুধু এখন নিজেকে এবং এই পুরুষটাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। শিশির আলগোছে ইফাতের কাঁধে মাথা রাখলো। ইফাত প্রথমে চমকালেও পরক্ষণে নিজের মুখে হাসি ফুটে উঠল। মন ভালো হলো। শিশিরকে পেছন থেকে এক হাতে আগলে নিজের সাথে জড়িয়ে নিল। সময় অতিবাহিত হতে লাগলো। দুজনেই চুপ করে একে অপরকে অনুভব করতে লাগলো। ইফাত অনেকটা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, আমাকে এখনো ঘৃণা করো? শিশির চুপ করে আছে। ইফাত ভেবে নিল হয়তো তার ধারণা সত্যি। এটা ভেবে মন খারাপ হলো। তবে শিশির পুরুষটার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে বলে উঠল, অনেক বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি। ইফাত উচ্ছ্বাসিত হয়ে সাথে সাথেই জবাব দিল। শিশির মুচকি হাসলো। ইফাত আবার আমতা আমতা করে বলল, সেদিন এর ছবিগুলো জাস্ট একটা মেয়ের সাথে ঘুরতে গিয়ে তুলেছিলাম, কিন্তু বিশ্বাস করো মেয়েটা ছবিগুলো এডিট করে এমন ঘনিষ্ঠ করেছিল। শিশির পিট করে চোখ খুলে তাকিয়ে আছে পুরুষটার মুখপানে। ইফাত কিয়ৎক্ষণ বাদে ফের বলে উঠল, আমি জানি আমি একটা সময় হয়তো অনেক বেশি মেয়েদের সাথে ফ্ল্যাট করেছি, কিন্তু কাউকে বেড।
ইফাত আর কিছু বলতে পারল না। তার আগে শিশির ইফাতের মুখে আঙ্গুল চেপে ধরল, এরপর রাগান্বিত হয়ে দিল এক ধমক। চুপ, এইসব আমাকে বলতে হবে না। বিশ্বাস করি আমি, শুধু নিজের অনুভূতি সামলাতে আমি দূরত্ব বেছে নিয়েছিলাম। ইফাত এবার ঝট করে বউকে কোলে বসিয়ে দিল। শিশির চমকালো, নিজেকে সামলে নিল। ইফাত নিজের মুখ উঁচু করে শিশিরের মুখটা উঁচু করে ধরে কপালে কপাল ঠেকালো। দুজনের শ্বাস প্রশ্বাস খুব ফাস্ট চলছে। জোরে জোরে শ্বাস ফেলছে শিশির। ওর গলায় ইফাতের উষ্ণ নিঃশ্বাস। মেয়েটা দিশেহারা হচ্ছে। ইফাত আস্তে ধীরে শিশিরের থুতনিতে চুমু খেলো। শিশির কেঁপে উঠতেই ইফাত মেয়েটার কোমরে এক হাতে মৃদু চাপ প্রয়োগ করলো। ফিসফিস করে বলল, আই লাভ ইউ। শিশির ছোট্ট করে বলে উঠল। ইফাত বইয়ের ঠোঁটের কোণায় আঙ্গুল ছুঁয়ে দেয়। শিশির তখন অস্থির। ইফাত মেয়েটার অস্থির চোখের দিকে তাকিয়ে আবার আগের ন্যায় স্বরে পড়ল, ক্যান আই? ইয়া। পুরুষটা সম্পূর্ণ কথা সমাপ্ত করার আগে মেয়েটা বলে। ইফাত উত্তর পেয়ে আর অপেক্ষা করে না, সাথে সাথে অধরে হামলে পড়ে। অধসুতা পান করতে ব্যস্ত হয়। কত বছরের সেই পিপাসা। শিশির নিজেও তৃষ্ণার্ত। আজ যেন একে অপরের কাছে পেয়ে সে তৃষ্ণা দ্বিগুণ হলো। মীরার পরীক্ষা শেষ হয়নি এখনো, আরও 3টা পরীক্ষা বাকি। আজ রিহান চলে যাচ্ছে সিঙ্গাপুর। সাথে শুধু মেডিকেল রিপোর্ট আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছাড়া আর কিছুই সাথে নিচ্ছে না রিহান। তাই গোছগাছে তেমন প্যারা নেই। সাথে যাবে ইফাত, রিয়াদ শেখ, রেহনুমা বেগম। মীরা যাবে না। তার যাওয়ার কথা থাকলেও সে কোনো কারণে যাচ্ছে না। সেই কারণটা কি রিহান জানে না? তার কৌতূহল বেশি হচ্ছে। গত 15 দিনে রিহান মীরার গতিবিধি কিছুটা লক্ষ্য করে বুঝতে পারছে মীরার কিছু একটা হয়েছে, কিন্তু কি বুঝতে পারছে না। রিহান এসব হাবিজাবি ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে কি মনে করে পাশের ডয়ারটা খুলল। আর তৎক্ষণাৎ নজরে পড়ল সেখানে কিছু একটা রয়েছে, যেটা আগে এখানে ছিল না। রিয়ান সেই ছোট্ট বস্তুটা হাতে তুলে উল্টাপাল্টে দেখতেই মাথা চক্কর দিল। চোখ জোড়া না চাইতো আকৃতি বেশ বড় হয়ে গেল। হাত কাঁপছে, ঠোঁট কাঁপে। তখন রুমে মীরা এলো। রিয়ান কিছু বুঝে ওঠার আগে মীরা বস্তুটা খপ করে কেড়ে নিল রিহানের থেকে। রিহান মীরার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে উঠল, এটা সত্যি? চোর ধরা পড়ে যাওয়ার পর মুখ যেমন হয়, মীরার বদনখানি ঠিক এই মুহূর্তে তেমন হয়েছে। মীরা গলা ঝেড়ে পরিষ্কার করলো, তবে কিছু বলতে পারল না। রিহান মীরার 2 কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে আবার বলে উঠল, এই বলো না, এটা সত্যি? আমি বাবা হব? মীরা মাথা নাড়ল। সাথে সাথে রিহান মীরাকে জড়িয়ে ধরল, তবে মীরা ধরল না। মীরা কিয়ৎক্ষণ সময় ব্যবধানে বলে উঠল, হ্যাঁ সত্যি। আর আপনি এটা নিয়ে কোনো রকম বাহানা যেন করতে না পারেন, সেজন্য এতদিন বলিনি আমি। আমি চাই আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। আমাদের সন্তান নিয়ে আমরা সুখে সংসার করব, আর এটাই আমি চাই। কঠোর স্বর। রিয়ানের হাতের বাঁধন ঢিলে হলো। অবাক হয়েছে সে, ভীষণ অবাক। মীরা অনেক বেশি কঠোর হয়ে গেল কি তার প্রতি? হ্যাঁ, রিহানের দম বন্ধ লাগলো। সে বাবা হবে, খবরটা এমন মুহূর্তে পেয়েছে যে চাইলেও সে কিছু করতে পারবে না। রিহানের নিজেকে বড্ড অসহায় লাগলো। মীরা কিছু না বলে রুম থেকে চলে গেল। রিহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বইয়ের যাওয়ার দিকে। রিহান গাড়িতে বউকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। এয়ারপোর্টে এসে গাড়ি থেকে নামার আগেও মীরার দিকে বেশ কয়েকবার রিহান অসহায় দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। চেক ইনে যাওয়ার আগে রিহান বউকে জড়িয়ে ধরল। পুরুষটার চোখের কোঠায় জল। মীরা দেখো যেন দেখলো না। রিহান বলল, আমার জন্য অপেক্ষা করো। মীরা তাড়া দিল। রিয়াদ শেখ, রেহনুমা বেগম, ইফাত চলে গিয়েছে অলরেডি ভেতরে। রিহানও যেন না চাইতো বাধ্য হয়ে পা বাড়ল বোর্ডিং গেটে। রিহান চলে যাওয়ার পর মীরা দূর থেকে কাছের দেওয়ালের উপরে রিহানকে দেখল। ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। রিহান বিমানে উঠতে মীরা নিজের পেটের উপর হাত রাখলো। এরপর চোখের জলটা টপ করে নিচে গড়িয়ে পড়ল। মীরা ধরে আসা গলায় বলল, আমরা আপনার জন্য অপেক্ষা করব রিহান শেখ।